দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশে মূল্যস্ফীতির চাপ বেড়েছে আরও, যদিও মূল্যস্ফীতির এই হারকে সহনীয় বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। মজুরি সেবা সুবিধার দিক থেকে বাংলাদেশ অনেক দেশ থেকে সাশ্রয়ী, এসব সুবিধা কাজে লাগিয়ে বিনিয়োগের আহ্বান বিজনেস সামিটে। পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনে বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দেশে জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতি হয়েছে 8.78 টানা 5 মাস ধরে কমতে থাকার পর মূল্যস্ফীতি আবারও বাড়ল। যদিও পরিকল্পনা প্রতিমন্ত্রী দাবি করেছেন, মজুরি হার বাড়ায় পরিস্থিতি এখনও সহনীয় পর্যায়ে আছে। রোববার রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বছরের ব্যবধানে পণ্য ও সেবার দাম কতটুকু বাড়ল তা পরিমাপের সূচক মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতি হয়েছে 8.78 জানুয়ারিতে যা ছিল 8.5 মতো। হিসাব বলছে গেল মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে 8.13 আর পরিবহন, বাড়ি ভাড়ার মতো খাদ্য বহির্ভূত খাতে খরচ বেড়েছে 9.82। ইনফ্লেশনটা ইনফ্লেশনই আছে, হাইপার ইনফ্লেশন নয় বাংলাদেশে। 300% ইনফ্লেশন হচ্ছে জিম্বাবুয়েতে। তো সেটা আমরা কিভাবে দেখব? ভারতে আমাদের ইনফ্লেশন আমার চেয়ে একটু বেশি। তো কাজেই এদিক থেকে আমি বলছি অস্বস্তিকর নয় অবশ্যই এখনো মূল্যস্ফীতি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেব্রুয়ারিতে দেশে মজুরি বেড়েছে 7.11 হারে, অর্থাৎ বছরের ব্যবধানে মানুষের আয় বেড়েছে 60 টাকা 11 পয়সা। আর মূল্যস্ফীতির বিচারে এই সময়ে খরচ বেড়েছে 8 টাকা 78 পয়সা। সেই হিসাবে প্রতি 100 টাকা আয় থেকে ব্যয় বেড়ে গেছে 1.5 টাকার মতো। যদিও প্রতিমন্ত্রীর দাবি, এরপরেও চাপে পড়েনি সাধারণ মানুষ। আমাদের যদি আজকে মজুরি হার না বাড়তো তাহলে আমরা বলতাম যে এটা কষ্ট হচ্ছে বা তাদের উপরে আপাতন যাচ্ছে, বা ইনসিডেন্ট যেটাকে বলে ইংরেজিতে, যে তাদের উপরে আপাতন যাচ্ছে, তারা এর আঘাতটা। কাজী যেটুকু কষ্ট হয় সেটা তো মূল্যস্ফীতি যা হওয়ার অতিরিক্ত আমি মনে করি না কোনো রকমের বেশি চাপ পড়ছে এখনো, যেহেতু আমার ওয়েজ রেট বাড়ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে মোট 8টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 6টি নতুন আর 2টি সংশোধিত প্রকল্প। সব মিলিয়ে এর খরচ ধরা হয়েছে 12,166 কোটি টাকা। এর বাইরে আরও 4টি প্রকল্পের খরচ না বাড়িয়ে বাস্তবায়নের সময় বাড়ানো হয় বৈঠকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে শ্রমের মজুরি অন্তত 47 কম। 55 থেকে 89 পর্যন্ত সাশ্রয় হয় ব্যবসার পানি আর বিদ্যুতে। এমন সুবিধা গ্রহণ করে আন্তর্জাতিক শিল্প গ্রুপগুলোকে এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সরকার। বলা হয়েছে, দেশে বিভিন্ন খাতে বছরে অন্তত 10,000 কোটি ডলার বিনিয়োগের সুযোগ আছে। রোববার রাজধানীতে বাংলাদেশ বিজনেস সামিটের এক সভায় এসব কথা উঠে আসে, যেখানে বিদেশি উদ্যোক্তারা শুল্কায়নের সহজীকরণ এবং নীতির ধারাবাহিকতার তাগিদ দেন। জনসংখ্যা প্রায় 17 কোটি, এর মধ্যে 11.5 কোটি কর্মক্ষম। এদের মধ্যে আবার 3.5 কোটি মধ্যবিত্তের আয় কাঠামোতে প্রবেশ করবে আগামী 2 বছরের মধ্যে, যা 2030 সাল নাগাদ বাংলাদেশকে পরিণত করবে বিশ্বের 9ম বৃহৎ ভোক্তা বাজারে। সেই বাজারের ব্যবসা ধরতে বৈশ্বিক বিনিয়োগের বড় গন্তব্য এখন বাংলাদেশ। তবে শুধু স্থানীয় বাজার নয়, সরকার বলছে উন্মুক্ত হয়েছে চীন, ভারত সহ আশেপাশের দেশগুলোর 290 কোটি জনগোষ্ঠীর বাজারও। Both to China and India, we have got preferable market access. So if you are to manufacture in Bangladesh, you would get preferable access to both the Chinese and Indian market as made in Bangladesh goods. বিনিয়োগ আকৃষ্ট করার এই আয়োজনে সরকারের পক্ষ থেকে বলা হয়, করাচি, মুম্বাই বা হ্যানয়তে একজন শ্রমিকের মাসের ন্যূনতম মজুরি 130 থেকে 170 ডলার। ঢাকায় তা মাত্র 56। এখানে ব্যবস্থাপককে দিতে হয় 582 ডলার। প্রতিবেশী দেশগুলোতে যা হাজারের উপরে। ঢাকায় প্রতি কিলোওয়াট বিদ্যুতে খরচ হয় 15 সেন্ট, করাচিতে যা $1 বেশি। পানির দামের ক্ষেত্রেও ব্যবধান অনেক, যা বাংলাদেশকে অন্যদের থেকে প্রতিযোগী সক্ষম করেছে বলে দাবি সরকারের। Investors are well protected in Bangladesh and we have numbers of agreement to avoid double taxation. National Board of Revenue is established with National Single Window, and Bangladesh Investment Development Authority has already established one-stop service. There is a potential to trade off in investing in Bangladesh more than $100 billion by the valued investors.
বিনিয়োগের সম্ভাবনাময় কিছু খাত তুলে ধরা হয় এই আয়োজনে। বলা হয়, দেশের অবকাঠামো খাতে বছরে $2,500 কোটি বিনিয়োগের সুযোগ আছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে আশা করা হচ্ছে $2,400 কোটি। $1,500 কোটি বিনিয়োগ করা যেতে পারে নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ বান্ধব উদ্যোগে। এর বাইরে তথ্য প্রযুক্তি, হালকা প্রকৌশল আর পোশাক তো আছেই, যেখানে এরই মধ্যে সফলতা পাওয়া উদ্যোক্তারা নিজেদের পরামর্শ তুলে ধরেন অনুষ্ঠানে। I want to add polyester, nylon and rayons to mix so-called cheap value cotton items, which is very, very valuable, so that you can use your own supply chain you have established so far. Custom regulations, taxations at the border, these would have to be kind of planned in such way that you would have people start to come in, visiting people, trying to create business, partnership with local companies here in Bangladesh. সেই সঙ্গে নিয়মিত এই ধরনের বৈশ্বিক আয়োজন করে বাংলাদেশের সক্ষমতার গল্প বিশ্বকে জানানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে। সৌরভ, রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তাদের মতে শুল্কমুক্ত বাজার সুবিধা আর যোগাযোগের উন্নতি বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। রোববার রাজধানীতে বাংলাদেশ বিজনেস সামিটে পোশাক খাত নিয়ে এক আলোচনায় এসব কথা উঠে আসে। রায়হান, শোভনের রিপোর্ট। কাপড় কেটে পোশাক তৈরি করতে কিছু অংশ অবশিষ্ট থেকে যায়, স্থানীয়ভাবে যা পরিচিত ঝুট হিসেবে। উদ্যোক্তাদের হিসেবে দেশের প্রতিটি পোশাক কারখানায় প্রতি মাসে গড়ে 7,000 কেজির মতো ঝুট তৈরি হয়, পুরো শিল্পে যার পরিমাণ 2.5 কোটি টনের মতো। সেই খুচরো কাপড় থেকে নতুন করে কাপড় আর সুতা তৈরি করতে দেশে গড়ে উঠেছে 20টি রিসাইকেলিং কারখানা, যেখানে বিনিয়োগ করছে বৈশ্বিক 19টি ব্র্যান্ড। যদিও সম্ভাবনা আছে আরো অনেক বেশি। The last few years have been a consistent investment flows into recycling companies. In aggregate, we estimate $5 to $7 billion investment will be required by 2026 in order to fulfill the demand by 2030, driving towards $10 to $20 billion annual profit pool by 2030. This presents an incredibly attractive return on capital. শুধু রিসাইকেলিং কাপড়ই নয়, অনুষ্ঠানে বলা হয় এ খাতের আরেক সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠছে ম্যানমেড ফাইবারের পোশাক। বলা হয় বিশ্বে আন্ডারগার্মেন্টসের বাজার প্রায় $1,000 কোটি উপরে, যদিও বাংলাদেশের আয় মাত্র 64 কোটি, যেখানে জ্যাকেট রপ্তানি করে আয় মাত্র $135 কোটি। যদিও এর ব্যবসা আছে $2,000 কোটি মতো। এর বাইরে নারীদের টপস আর ট্রাউজারের বাজার প্রায় 1,500 কোটির মতো, যেখানে আয় বাড়ানোর কর্মপন্থা তুলে ধরা হয় এই আলোচনায়। Despite having a smaller share, the growth rate of non-cotton apparel import from Bangladesh have rapidly increased in recent years. There are actually several reasons why the demand for non-cotton apparel have been increased in the recent years. Due to the change of lifestyle, consumers are looking for products which are easy to care, their fashionable appearance, and functionally it is also reason behind their skyrocket demand. Consumers are more concerned about environment and sustainability now, and since non-cotton apparel items are environment friendly, people are showing increasing biasness towards them. Why should we choose Bangladesh? Bangladesh is now one of the most promising and emerging market in the world. Bangladesh textile and RMG sector has flourished due to the immense policy support from the government. Bangladesh is the very ideal place for the investment. With a strong mechanism in place, Bangladesh will continue to improve its reputation and enhance its position with key markets. With an improved reputation, more business and orders should result in economic growth and job creation. Let's continue to work together to keep Bangladesh on this remarkable path. অনুষ্ঠানে জানানো হয় পরিবেশের জন্য ক্ষতিকারক এমন কারণে ইউরোপ আর চীন থেকে দিন দিন কমছে বস্ত্র খাতের কারখানার সংখ্যা, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। রায়হান, শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের জনপদে রূপ নিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড। গত কয়েক দশক ধরে এই অঞ্চলে গড়ে ওঠা শিল্প কারখানাগুলোতে বিভিন্ন দুর্ঘটনায় গেল 1 বছরে 238 জন সহ গত 10 বছরে প্রাণ গেছে 5 শতাধিক মানুষের। এজন্য তদারকি সংস্থা ও মালিক পক্ষের চরম উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু।
9 মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় 51 জন। সেই দুর্ঘটনার ক্ষত না শুকাতেই গেল সপ্তাহে সীমা অক্সিজেন প্লান্ট বিস্ফোরণে অকালে ঝরে যায় আরও 7টি প্রাণ। সবশেষ গতকাল কুমিরায় আগুনে পুড়ে যায় একটি তুলার কারখানা। এসব দুর্ঘটনায় আরও ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ লেবার স্টাডিজ ইনস্টিটিউটের তথ্য মতে গত 10 বছরে চট্টগ্রাম অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 5 শতাধিক। এর মধ্যে শুধু গেল বছরেই মারা গেছে 238 জন শ্রমিক। এদের অধিকাংশই সীতাকুণ্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের। দুর্ঘটনার জন্য তদারকি সংস্থা ও মালিক পক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। সীতাকুণ্ড শুধু শিল্পাঞ্চলগুলি যে শিল্প বা কর্মক্ষেত্রগুলি যে ভয়ঙ্কর তা না, এখন ওই শিল্পগুলির পাশে যেই আবাসিক এলাকা বা যে বস্তিগুলি গড়ে উঠেছে তারাও এখন হুমকির মধ্যে আছে। এটি সম্পূর্ণরূপে নিরাপত্তা অভাব, অব্যবস্থাপনা, এবং আমরা মনে করি যে সরকারি যে সকল ইন্সপেকশন বডিজ আছে এখানে আরও ইন্সপেকশন বাড়াতে হবে। এমন বাস্তবতায় শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করে তুলতে সব পক্ষকে নিয়ম মানতে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী। এনভায়রনমেন্ট ইস্যুস ইজ দেয়ার, তো ফর দ্য কমপ্লায়েন্স ইউ হ্যাভ টু ওয়ার্ক সিনসিয়ারলি, অ্যান্ড Ministry of Industry is with you and the board is with you to help you in all level. গত কয়েক দশকে সীতাকুণ্ড এলাকায় ঠিক কতটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে জেলা প্রশাসনের কাছে তার পরিসংখ্যান নেই। স্থানীয়রা বলছেন প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারি নিশ্চিত হলেই দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যা অনেক কমে আসবে। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 25 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6234-এ। বেচাকেনা হয়েছে 433 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 17টির, কমেছে 139টির, আর অপরিবর্তিত আছে 155টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসএক্স ক্লোজ হয়েছে 6235 পয়েন্টে, যা ছিল আগের দিনের তুলনায় 25 পয়েন্ট কম, এবং যা টার্নওভার ছিল আগের দিনের তুলনায় 20% কম। আজকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরস নেগেটিভ পারফরমেন্স প্রদর্শন করেছে, যেখানে সবচেয়ে বেশি খারাপ করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজকে সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে আইটি সেক্টর, ফলোড বাই সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজকে সবচেয়ে বেশি ট্রেডেড শেয়ার ছিল জেনেক্স ইনফোসিসের, যার টার্নওভার ছিল 40 কোটি, এবং দ্বিতীয় সর্বোচ্চ ট্রেডেড শেয়ার ছিল সি পার্লের, যার টার্নওভার ছিল 22 কোটি। শুধুমাত্র গুজবের কারণে যে ব্যাংক ধসে পড়তে পারে তার আরেকটি বড় নজির দেখল বিশ্ব। শুক্রবার বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক। 40 বছরের পুরনো ব্যাংকটি ধসে পড়তে সময় লেগেছে মাত্র 48 ঘন্টা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন কমার্শিয়াল ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক এসভিবি স্টার্টআপের জন্য ঋণ দেয়া ব্যাংকটি যাত্রা শুরু করে 1983 সালে। যুক্তরাষ্ট্রের 16তম বৃহত্তম ব্যাংক আর আমানতের দিক থেকে সিলিকন ভ্যালির সবচেয়ে বড় ব্যাংক এসভিবি 10 মার্চের আগ পর্যন্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতির চাপে পড়ে যুক্তরাষ্ট্র, যার নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে থাকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গেল এক বছরে নীতি সুদ হার বাড়ানো হয়েছে 8 বার, ফলে বাণিজ্যিক ঋণের সুদ হারও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সে দেশের বন্ডের সুদ হার বেড়েছে। ঋণ ও বন্ডের সুদ হার বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের ঝুঁকি এড়িয়ে নিরাপদ জায়গায় বিনিয়োগ করার সুযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে বাণিজ্যিক প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি না নিয়ে বন্ডে বিনিয়োগ নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা। সুদের হার বৃদ্ধির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টার্টআপ কোম্পানিগুলো। বিনিয়োগকারীরা স্টার্টআপে বিনিয়োগ কমিয়ে দেওয়ায় ব্যাংকে রক্ষিত আমানত ভাঙতে শুরু করে সিলিকন ভ্যালির স্টার্টআপগুলো। স্টার্টআপ কোম্পানিগুলো মূল গ্রাহক হওয়ায় ব্যাংকের আমানতে টান পড়ে এসভিবির। আমানত বাড়াতে $2100 কোটি বন্ড বিক্রি করে এসভিবি, যার সিংহভাগই ছিল মার্কিন ট্রেজারি বন্ড। এসব বন্ডের সুদ হার ছিল 1.9%, যেখানে 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদ হার 3.9%। ফলে মুখ থুবড়ে পড়ে বন্ড বিক্রির কার্যক্রম। ব্যাংকটির আর্থিক ক্ষতি হয় $180 কোটি। If interest rates continue to go up, these losses will actually get larger and larger. Whereas if interest rates go down, the losses will be less. So I definitely think banks are trying to limit that exposure. ক্ষতি পোষাতে বুধবার $225 কোটি সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দেয় এসভিবি। এই ঘোষণায় আতঙ্ক সৃষ্টি হয় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে। গুজব ছড়িয়ে পড়ে দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংকটি। পরদিনই ব্যাংকটি শেয়ারের দর 60% কমে যায়। বৃহস্পতিবার আমানতকারীরা তুলে নেন $4200 কোটি। এমন অবস্থায় শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা। এই পুরো ঘটনার সময় ছিল মাত্র 48 ঘন্টা।
It's important to note this is not credit related. It's not like people are defaulted at a high rate. They're just taking out their money. So it's sort of a self-inflicted prophecy. If people weren't freaking out, it actually wouldn't be a problem. So it's sort of one of those interesting situations. Because they could just wait it out, right? The security portfolios are underwater, but if people didn't withdraw, it wouldn't matter. They would just wait until expiration, and then the bonds would be back to par and they would lose no money. যেসব আমানতকারী তাদের ব্যাংক অ্যাকাউন্টে বীমা করিয়েছিলেন এবং অর্থ তুলতে পারেননি তাদেরকে সহায়তা দেবে নিয়ন্ত্রক সংস্থা এফডিআইসি। আর যেসব আমানতকারীর অ্যাকাউন্টের বীমা করা নেই তাদেরকে আগামী সপ্তাহে আগাম লভ্যাংশ দেবে দেশটির সরকার। তবে এই সুবিধা পেতে অ্যাকাউন্টে থাকতে হবে কমপক্ষে $2,50,000। At this point, they're in pretty bad shape. An acquisition seems somewhat possible because, they have a very attractive bank before this. Their customers are very attractive. It was a great business model. They really just got too exposed, and if they just hadn't, if their securities portfolio was positioned a little bit different, so they weren't as long dated, so the bonds hadn't gone down as much, they would be okay. So it's a little bit of bad luck for sure, but also it definitely shows that you need to be cognizant of your securities portfolio and make sure you don't get down as bad as they've gotten. যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে 2008 সালে। বন্ধ হয়ে যায় ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক। সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়া দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ধসের ঘটনা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।